জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? তা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য, যে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে আমরা ফার্স্ট ক্লাস দেখবো। প্রিয় দর্শক, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমি তো বলেছি কিছু মানুষের। হ্যাঁ, কাদের দাবি ছিল? কাদের দাবি ছিল আপনি বলেন, আপনি তো সাংবাদিক, আপনি জানেন কাদের দাবি ছিল। না না না, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? কোন দলের ছিল? তা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনী পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তো তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, এখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না। এই অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার এক ধরনের পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তো এই ব্যাপারে আপনারা কি চিন্তা করেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য, যে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আসিফ নজরুল স্যার যদি অজ্ঞাত সারে উনার সেই বক্তব্যটি দিয়ে থাকে, তাহলে আহ্বান জানাবো আপনি আজকে এই লাইভ দেখার পরে আপনি দয়া করে আপনার সেই বক্তব্য প্রত্যাহার করুন। দেখুন, উপদেষ্টারা আসলে কি চায় বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি চায়, সেটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদেশের ছাত্র জনতা কি চায় বা জনগণ কি চায়। দ্যাট ইজ দ্য ম্যাটার। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি আসলে কোনো ধারাবাহিক সরকার নয়, কিংবা কোনো গতানুগতিক সরকার নয়, যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে কিংবা কোনো একটি নির্বাচনের মাধ্যমে কিংবা কোনো একটি প্রেক্ষাপটে তারা ক্ষমতার চেয়ারে বসছে। বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে ছাত্র জনতার রক্ত, জীবন এবং শহীদের বিনিময়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে, একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি বা এই সরকারটি ফর্ম করেছি, গঠন করেছি। এখন কথা হচ্ছে, যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কি চাই, সেটার চাইতে আরো হাজার লাখ গুণ বেশি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে চেয়ারে বসিয়েছে তারা কি চাই এবং সেই আলোকে তারা কাজ করছে কিনা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, বেশ কয়েকজন অ্যাডভাইজার
তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের মতামত দিচ্ছেন, এটি নিয়ে আমরা বেশ আতঙ্কিত, শঙ্কিত এবং আসলে মানে বলতে পারেন এক প্রকারের আমরা সন্দিহান তাদের নিয়ে। এদেশের মানুষ যে একটি বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আসলে এই স্বাধীনতার উদ্দেশ্যটা কি, এই স্বাধীনতার লক্ষ্যটা কি, সেটাই যদি তারা ধারণ করতে না পারে, বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে যে এই অ্যাডভাইজারদের ভিতরে অন্য কোনো এজেন্ডা রয়েছে, কিংবা তারা অন্য কোনো প্ল্যান বাস্তবায়নে কাজ করছেন খুব সূক্ষ্মভাবে। এটি আমরা বলতে বাধ্য হচ্ছি আজকে। আজকে দেখেন, আমাদের এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি কি বললেন যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে, বা আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করার শান্তিপূর্ণভাবে এরকম একটা আহ্বান জানালেন। এরপরেই আমরা কিন্তু বুঝলাম যে তার মতলব আসলে মানে সুমতলব না, এটা কুমতলব। তারপরে ছাত্র জনতা তীব্র প্রতিবাদ করলেন, অবশেষে তাকে সেই দপ্তর থেকে সরিয়ে আরেকটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলো। এরপরে আসিফ তার নজরুল, মানে আপনি কি মনে করেন ওই মন্তব্যের কারণে আসলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ এ নিয়েও প্রশ্ন আমি আছে যে নিজে তাকে আমি নিজে আমি নিজে সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিজে বলেছি যে হুম, আমাদের তার আগের দিন মিটিং ছিল, ওই বক্তব্যের পরের দিন আমরা মিটিং এ বললাম যে স্যার, উনাকে আপনি দায়িত্ব থেকে না সরিয়ে দিলে ছাত্র জনতা কিন্তু তার বিরুদ্ধে রাজপথে নামবে, এবং প্রচন্ড একটা ক্ষোভের মধ্যে সবাই রয়েছে, অনতি বিলম্বে তাকে মানে তার দায়িত্ব থেকে সরাতে হবে। তো যাই হোক, আমরা তার মানে চ্যুতি চেয়েছিলাম, কিন্তু সেটা করা হয় নাই। তবে তার মানে যে স্বরাষ্ট্র দপ্তর ছিল সেখান থেকে সরিয়ে তাকে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, হুম। এখন যে বিষয়টি সামনে আসছে যে আমাদের আরেক উপদেষ্টা, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার, আমাদের সবার প্রিয়, সবার আস্থাভাজন, ছাত্রদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়ভাজন শিক্ষক তিনি ছিলেন। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, আসিফ নজরুল স্যার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যটি দিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তিনি, ভালো কথা। এরপরে তিনি বললেন যে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে, তাদের এই সেই এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক অবদান, ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, আসিফ নজরুল স্যার আসলে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানেন? আসলে তিনি কি জানেন না? তিনি তো জানেন। তার প্রথম যে বাক্যটি, প্রথম যে বক্তব্যটি, এটার সাথে আমি শতভাগ একমত যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরাও না, আমিও না। যে নির্বাহী আদেশে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, এটা আমরা কেউ চাই না, এবং এটা হতেও পারে না, এটা আইন সিদ্ধও না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, এই বক্তব্য দেওয়ার আগে আসিফ নজরুল স্যারকে কিংবা এই অ্যাডভাইজারকে কিংবা এই সরকারকে নির্ধারণ করতে হবে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল কিনা, কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে কিনা। আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য, যে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট সংগঠন, একটা অভিশপ্ত সংগঠন, একটা খুনি সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। তাহলে আসিফ নজরুল, যিনি ক্ষমতায় আসার আগে যখন তিনি শিক্ষকতা করতেন, তিনি কিন্তু বারবার বলেছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না, এটা একটা ফ্যাসিবাদী সংগঠনে পরিণত হয়েছে। এরকম আসিফ নজরুল স্যারের অসংখ্য বক্তব্য পাবেন। তাহলে তিনি চেয়ারে বসে হঠাৎ করে কেন স্ববিরোধী একটা অবস্থান নিলেন? আই ডোন্ট নো। যে আসিফ নজরুল স্যার নিজেই বলেছেন এর আগে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র থেকে বেরিয়েছে, মানে রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, চরিত্র, বৈশিষ্ট্য থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। এরকম অসংখ্য বক্তব্য তার পাবেন। তাহলে তিনি ক্ষমতার চেয়ারে বসে কেন আওয়ামী লীগকে রাজনৈতিক দলের একটা মানে আপনি কি বলে ওটাকে সার্টিফিকেট দিলেন? ওয়াই? কেন? আমরা জানতে চাই আসিফ নজরুলের কাছে যে তিনি কেন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন। আওয়ামী লীগ কি কোনোভাবে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে এই মুহূর্তে পড়ে না। যাদের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে রয়েছে, হাজার হাজার মানুষের গুম এখানে একটা খুনের দাগ প্রশ্ন আছে ফারুক লেগে হাসান, রয়েছে। মানে আওয়ামী লীগের জি, সবাই প্রায় 3-4 কোটি যদি ধরি, যা তারা তাদের দাবি মতো যদি 30% বাদই দিন, বাংলাদেশের জনগণের বা ভোটারদের অন্তত পক্ষে 20% যদি তাদের সমর্থক ধরি, 20% আসলে অপরাধ করেনি। 20% ধরলে প্রায় না, 2 কোটি এটা মানুষের সাগর মতো ভাই, ধরি। এটা একটা এই ভোগাস জায়গাতে তথ্য। আপনার মন্তব্য কি? আমি কারণ আপনাকে বলি, এটা একটা একটা ভোগাস শব্দ তথ্য। যুক্তি আছে এখানে। আওয়ামী লীগের 20% নয়, বিগত দুটো নির্বাচন যদি আপনি অনুসন্ধান করেন, অ্যানালিসিস করেন, আপনি মানে নিজেও জানেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 5 ভাগের বেশি মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, এবং যে 5% গেছে তার মধ্যে 3%ই হচ্ছে আপনার জোরপূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেখানে আপনি বলতে পারেন আওয়ামী লীগের জেনুইন, যদি আপনি জনসমর্থন চিন্তা করেন, এই মুহূর্তে 2 or 3%, বা লেস দেন 5%। 5%-এর উপরে আওয়ামী লীগের জনসমর্থন কোনোভাবেই আপনি পাবেন না, কোনোভাবেই। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি, প্রয়োজনে আপনি এই সরকারকে আহ্বান জানাতে পারেন গণভোটের মাধ্যমে সেই তথ্য উপাত্ত আমরা পেয়ে যাব যে আসলে এই সরকারের জনসমর্থন কতটুকু ছিল, মানে সাবেক যে সরকারটি ছিল তাদের 5%-এর বেশি নেই।
কিন্তু মিডিয়াতে যেগুলো মানে বলা হয়েছে বা নির্বাচন কমিশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে এগুলো তো আসলে গণভবনের তথ্য। আপনারা সবাই জানেন যে গণভবন থেকে শেখ হাসিনা যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন কমিশন তথা প্রধান নির্বাচন কমিশনার শুধুমাত্র মানে ব্রিফিং করেছে, এর বাইরে কিচ্ছু না, নাথিং এলস। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে ছাত্র জনতার অ্যাডভাইজার, জনগণের অ্যাডভাইজার, তিনি আওয়ামী লীগের অ্যাডভাইজার নন। তার বক্তব্য, তার কথা, তার কাজ হবে ছাত্র জনতা কি চায়, জনগণ কি চায়। এবং তিনি যে ধরনের মন্তব্যটি করেছেন যে সেটা তার ব্যক্তিগত মত, নো। একজন অ্যাডভাইজার চেয়ারে বসার পরে তার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে না। তিনি যা বলবেন সেটা সরকারের বক্তব্য, তিনি যা বলবেন সেটা সরকারের স্টেটমেন্ট। সুতরাং তিনি চেয়ারে বসে তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত বক্তব্য ইত্যাদি এ ধরনের বুলি আওড়ানোর কোনো সুযোগ নেই। এখন আমার প্রশ্নটি হচ্ছে এখানে যে আসিফ নজরুল স্যার তথা এই সরকারের যে সকল অ্যাডভাইজার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, তারা আসলে আওয়ামী লীগের ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে জানেন কিনা, বা বিগত 17 বছরে আওয়ামী লীগ কি করেছে এই ইতিহাস তারা জানেন না? কয়েকটা বক্তব্য ভিডিও দেখে আমার রীতিমতো গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। 2 দিন ধরে একটা ভিডিও আপনাদের সবার সামনে মানে ঘুরে বেড়াচ্ছে যে পুলিশ গুলি করে কয়েকজন ছাত্রকে মেরে পুলিশের ভ্যানে তুলে সেই ভ্যানটাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ভাই, কয়লা হয়ে গেছে মানে লাশগুলো। এই চিত্রটি দেখার পরেও তারা কিভাবে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল বলতে পারে? আসিফ নজরুল জানে না যে বিএনপির কত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জামাত সহ বিরোধী দলের কত নেতাকে মানে গুম করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তিনি জানেন না? মায়ের কোল থেকে ছেলেকে তুলে এনে রাতের আধারে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, স্ত্রীর মানে কাছ থেকে স্বামীকে টেনে এনে গুলি করে হত্যা করা হয়েছে। একটা দুইটা নয়, হাজার হাজার ঘটনা, হাজার হাজার। কত মানুষ গুম হয়েছে তার হিসাব নেই। এরকম একটা দলকে তিনি কিভাবে রাজনৈতিক দলের সার্টিফিকেট দেন, কিভাবে রাজনৈতিক দলের সনদ দেন? আমার আসলে এখানে বড় একটি সন্দেহ কাজ করছে। আপনি জানেন পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে ফ্যাসিবাদী শক্তির কবর রচিত হয়। পৃথিবীর কোন সন্দেহটা দেশে কাজ আপনি করছে কেন? দেখবেন না মানে আমরা যে দেখেছি বিপ্লবের যে পরে পরাজিত শক্তি আবার সুযোগ পেয়েছে রাজনীতি করার। আপনারা তো জার্মানির ইতিহাস জানেন, হিটলারের যে নাৎসি বাহিনী, এই নাৎসি বাহিনীকে পরবর্তীতে আর রাজনীতি বা ওই দেশে সুযোগ পেয়েছিল? পাই নাই। জার্মানির রাজনৈতিক দল পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেছে হিটলারের যে রাজনৈতিক দল, কারণ হিটলার গণহত্যা চালিয়েছিল। তো এরকম পৃথিবীর অসংখ্য নজির ইতিহাস আপনি পাবেন, যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে, ব্যান করা হয়েছে। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। তো এই জায়গায় আসিফ নজরুল স্যার কেন এই ধরনের বক্তব্য দিলেন? তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তিনি কারো এজেন্ডা সূক্ষ্মভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। না হলে তিনি এই বক্তব্যের পরে ছাত্র জনতার সামনে তার স্টেটমেন্ট তিনি মানে পুনর্বিবেচনা করে কিংবা সেই বক্তব্য তিনি প্রত্যাহার করার মানে ঘোষণা দিতেন, কিন্তু করেন মানে না। আপনি আমি মনে তাকে করছেন আহ্বান যে জানিয়েছিলাম, স্যার আপনি আপনার শেষ এই করতে বক্তব্য হবে। প্রত্যাহার করুন, জি, কিন্তু তিনি হ্যাঁ, প্রত্যাহার করেন না। আহ্বান করেছিলেন বা তাকে ব্যক্তিগতভাবে কি আপনারা জিজ্ঞাসা করেছেন যে তিনি কেন, তিনি নন শুধু, তিনি তো 2 দিন আগে বলেছেন, কিন্তু এর আগে তো সরাসরি আমি উনাকে আরেকটা বলি নাই। আমি প্রভাবশালী আমি আমি কয়েকবার উনাকে ফোন করেছি, ফোন রিসিভ করে নাই, এজন্য সরাসরি বলার সুযোগ হয় নাই। তবে আমরা মিডিয়াতেও বলেছি, লাইভেও বলেছি, সব জায়গায় বলেছি। আশা করি আমাদের বক্তব্য তার কাছে পৌঁছেছে। আপনি মনে এবং করছেন আমাদের পুরো একটা আমার এজেন্ডা ফেসবুকের সাথে বাস্তবায়ন তিনি অ্যাড করতে আছেন, যাচ্ছে, আমার এজেন্ডাটা কি ফেসবুক হতে ফ্রেন্ড পারে? আছেন। এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনি বলতে যাচ্ছেন, কি ধরনের এজেন্ডা হতে পারে বলে মনে করেন? এটা বলে শেষ করবেন এক 2 মিনিট সর্বোচ্চ। কি ধরনের এজেন্ডা এটা তো আপনি আমি বা আমরা সবাই জানি যে যারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই তারা যে কোনো ভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে জিয়ে রাখার একটা চেষ্টা করে। এবং আওয়ামী লীগের যে কোনো ভাবে ধরেন যে ডানে বামে আকারে ইঙ্গিতে একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাদের এই অবদান আছে, সেই অবদান আছে। এবং এই যে এজেন্ডাটি, এই এজেন্ডাটি কার? এটা আমরা জানি যে এটা একটা ভারতীয় এজেন্ডা, এটা মোদী সরকারের এজেন্ডা। মোদী সরকার যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে মানে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, পুনর্জন্ম দিতে চাই। হুম। আওয়ামী লীগ বাংলাদেশে টিকে থাকুক, এটা মনে প্রাণে ভারত চাই, এবং তার জন্য তারা 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আমরা যদি মনে করে থাকি যে আওয়ামী লীগ তথা ইন্ডিয়া বা আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক ইন্ডিয়া বসে রয়েছে, চুপ রয়েছে, এমনটি ভাববার কোনো কারণ নেই। তারা 24 ঘন্টা কাজ করছে, তারা 24 ঘন্টা এটা নিয়ে মানে লেগে রয়েছে যে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে গড়ে তোলা যায়। তারা কাজ করছে ভাই। তার তো মানে সেই আপনি জায়গায় বলতে যাচ্ছেন কেউ তাদের যদি ওই মানে পরিকল্পনার ভারতের ফাঁদে হয়ে পা কথা বলে দিচ্ছে। বা ভারতের মতন কথা বলে, তাহলে তো আমরা বলতে বাধ্য হচ্ছি জি। উইথ ডিউ রেসপেক্ট। আমি আসিফ নজরুল স্যারকে যথেষ্ট ভালোবাসি, পছন্দ করি, আমার প্রিয় শিক্ষক তিনি। আমি হুম। ওনাকে আহ্বান জানিয়েছিলাম, আজকে আপনার লাইভের মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, আসিফ নজরুল স্যার যদি অজ্ঞাত সারে উনার সেই বক্তব্যটি দিয়ে থাকে তাহলে আহ্বান জানাবো আপনি আজকে এই লাইভ দেখার পরে আপনি দয়া করে আপনার সেই বক্তব্য প্রত্যাহার করুন।
জি। আমি অনুরোধ জানাবো, যদি আপনি প্রত্যাহার করে থাকেন তাহলে বুঝবো যে হয়তো অজ্ঞাত সারে আপনি সেই বক্তব্যটি দিয়েছেন, আমরা ধরে নিব। আর যদি আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা বুঝবো হয়তো দেশ, জনগণ, ছাত্র জনতা যা মনে করছে আপনাকে নিয়ে সেটাই হয়তো বাস্তবে আমরা সামনে দেখতে পাবো, বা জনগণ বাস্তবে সেটা ধরে নেবে। ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ মিডিয়াতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।